সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদেরকে আইসিটির আরেকটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করব বা আমরা কথা বলার চেষ্টা করব আইসিটির দ্বিতীয় অধ্যায়টি নিয়ে। আমাদের দ্বিতীয় অধ্যায়টি বলা যেতে পারে বেশ মজার একটি অধ্যায়। চমৎকার এই অধ্যায় থেকে প্রায় 2টা সৃজনশীল প্রত্যেকটা বছর আমাদের যে কোনো বোর্ডে, মানে প্রত্যেকটা বোর্ডে যে কোনো বোর্ডেরই তুমি প্রশ্ন করো না কেন, তুমি দেখবা ঠিকই 2টা প্রশ্ন পেয়ে গেছো। এর পাশাপাশি এই অধ্যায় থেকে কিন্তু বেশ কিছু আমাদের এমসিকিউ প্রশ্ন থাকে, আর এই জন্যই এই অধ্যায়টা খুব ভালো করে দেখা দরকার। তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের মতো, মানে আমার মতো যারা ভাই দুর্বল আছো, তাদের জন্য এই চ্যাপ্টারটা বলা যেতে পারে একটা সিরিয়াল। তাদেরকে এই অধ্যায়টাই বারবার বাঁচিয়ে তুলেছে, এবং শুধু বাঁচানো না, A+ পাওয়ার দোরগোড়ায় নিয়ে গেছে এই চ্যাপ্টারটি। তবে চলো কথা না বাড়িয়ে আমরা এই চ্যাপ্টারটা দেখে ফেলি। তবে এই চ্যাপ্টারটা একটু বড় হওয়ার কারণে আমরা যেটা করব, আমরা কিছুটা ভেঙে ভেঙে এই চ্যাপ্টারটা দেখব। অর্থাৎ আমরা একটু গুরুত্ব দিয়ে বোঝার জন্য বা পড়ার জন্য কয়েকটা ছোট ছোট ক্লাস আকারে এটি দেখব। আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব প্রথম দিকের অংশটুকু। ঠিক আছে, চলো প্রথম দিকের অংশটুকু খুব ভালো করে বুঝে ফেলা যাক। আসো, প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলতে চাই, আমাদের অধ্যায়ের শুরুটা, একদম শুরুতে আমাদের অধ্যায়ে যেটা নিয়ে কথা বলেছে সেটা হচ্ছে কমিউনিকেশন। ফার্স্টে কমিউনিকেশন নিয়ে কথা বলেছে। এই যে কমিউনিকেশন ব্যাপারটা, ঠিক আছে, সরি, এই কমিউনিকেশন ব্যাপারটা কোথা থেকে আসছে সেটা আমাদেরকে ফার্স্টে দেখতে হবে। তোমরা জানো কমিউনিকেশন যে শব্দটা আছে, এই শব্দটা আসছে কমিউনিকেয়ার শব্দটা হতে। কমিউনিকেয়ার শব্দটার অর্থ হচ্ছে টু শেয়ার। টু শেয়ার। এখন আমরা জানি শেয়ার শব্দটার অর্থ হচ্ছে আদান প্রদান করা বা হচ্ছে ভাই বিনিময় করা। আদান প্রদান করা বা বিনিময় করা। কেননা আমরা এই কমিউনিকেশনে কিন্তু এই ব্যাপারটাই করি, কারো না কারোর সাথে তথ্য আদান প্রদান করি বা তথ্য শেয়ার করি। ঠিক এই ঘটনাই এখানে লিখছে যে ভাই আমরা তথ্য আদান প্রদান করতেছি বা তথ্য শেয়ার করছি। অর্থাৎ নেটওয়ার্কের একটা যন্ত্র হতে অন্য আরেকটা যন্ত্রে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্যের যে আদান প্রদান, সেটাই হচ্ছে ডেটা কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশন ব্যাপারটা কি? কমিউনিকেশন মানে হচ্ছে শেয়ার করা। কমিউনিকেয়ার শব্দটা আসছে, আর একটা নেটওয়ার্কের একটা যন্ত্র থেকে অন্য আরেকটা যন্ত্রে নির্ভরযোগ্যভাবে ডেটা, তথ্য এগুলিকে আদান প্রদান করাই হচ্ছে ডেটা কমিউনিকেশন। এই ডেটা কমিউনিকেশন করার জন্য ইমেইল একটা প্রযুক্তি, যেটা গত ক্লাসে আমরা পড়েছি। এরপর SMS, ফোন কল করে হচ্ছে আমরা এই কাজটা করে থাকি। এরপরে হচ্ছে চ্যাটিং ইত্যাদি প্রত্যেকটাই হচ্ছে ডেটা কমিউনিকেশনের উদাহরণ। তাহলে ইমেইল করা, SMS করা, ফোন কল করা, চ্যাটিং করা, এগুলো প্রত্যেকটাই কি হয়? ডেটা কমিউনিকেশনের উদাহরণ। সহজ ব্যাপার। এরপর আসো একটু সামনে যাই। আমাদের এই ডিজিটাল ডিভাইসগুলো, মানে অনেক ডিজিটাল ডিভাইস আছে, ফোন, কম্পিউটার, অনেক কিছু আছে, এগুলো ডেটা আদান প্রদান করার জন্য অনেক সফটওয়্যার ব্যবহার করে। এগুলোকে সাধারণত আমরা বলে থাকি কমিউনিকেশন সফটওয়্যার। এরকম কমিউনিকেশন সফটওয়্যার অনেক আছে, তোমার মোবাইলেই আছে আসলে। ঠিক আছে, যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসবুক, ভাইবার, এরকম অনেকগুলো আছে। ঠিক আছে, টেলিগ্রাম। সো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের এক একটা কমিউনিকেশন সফটওয়্যার। এরপর নিচে হচ্ছে একটু গল্প লিখেছে স্লাইডটাতে, বলা হয়েছে এই কমিউনিকেশন করার জন্য, এই ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমটা আসার আগেও মানুষ কমিউনিকেশন করত বা যোগাযোগ করত। তখন যেটা করতো, পায়রার যে পা, মানে কবুতরের যে পা, কবুতরের পায়ের মধ্যে ছোট ছোট চিঠি লিখে তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো। এভাবে করেছে। এরপরে টেলিগ্রাফ আবিষ্কৃত হয়েছে, চিঠিপত্রের ডাক ব্যবস্থা তৈরি হয়েছে। সুতরাং এগুলো প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আমরা যে কাজটা আসলে করেছি, আমরা তথ্য আদান প্রদান করেছি। ঠিক আছে, পরবর্তীতে আমাদের টেলিগ্রাফ উন্নত হলো, টেলিফোন আসলো, অর্থাৎ ধীরে ধীরে ডিজিটাল প্রযুক্তির যাত্রা শুরু হলো। আর তারই ধারাবাহিকতা এখন এই সব সফটওয়্যার গুলো আমরা দেখতে পাই বা কমিউনিকেশন সফটওয়্যার দেখতে পাই বা ব্যবহার করি। এরপর আসো একটু সামনে আগাই।
আমাদের এরপর যেটা নিয়ে কথা বলতে হয়, আমাদের যেটা আগে বলে ফেলেছে এখানে সেগুলোই লিখেছে, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট এগুলো আসছে। তারপর টেক্সট এবং অডিওর পাশাপাশি আমাদের শুরুর দিকে কিন্তু আমরা টেক্সটে করতাম, তারপর অডিও ব্যবস্থা আসলো, টেক্সটের পর অডিও ব্যবস্থা আসলো, আর অডিওর কিছু পর আমাদের হচ্ছে ভিডিও ব্যবস্থাও চলে আসছে। তাহলে টেক্সট এবং অডিওর পর ভিডিওর মাধ্যমে হচ্ছে আদান প্রদান করার ব্যবস্থা আসছে, ঠিক আছে। আর এই যে টেক্সট, অডিও, ভিডিওগুলোর মাধ্যমে আদান প্রদান করছি, এই ব্যাপারটা কোনো নির্দিষ্ট একটা কাজ সহজে সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে সংঘবদ্ধ যে রীতিনীতি, সেটা হচ্ছে সিস্টেম। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে ভাই, এতক্ষণ ধরে কমিউনিকেশন নিয়ে কথা বলছি, এখন ব্যাপারটা কমিউনিকেশন থাকতেছে না, হয়ে যাচ্ছে কমিউনিকেশন সিস্টেম। মানে কমিউনিকেশন করার বা সংযোগ করার বা যোগাযোগ করার কাজটি যখন সহজে সঠিকভাবে করতে পারছি, সহজে সঠিকভাবে কিছু সুনির্দিষ্ট রীতিনীতির সাহায্যে করতে পারছি, তখনই সেটাকে বলতেছে কমিউনিকেশন সিস্টেম। আমরা আগের স্লাইডে পুরোটা একটু ক্লিয়ার করে ফেলি, ব্যাপারটা পুরোটা যদি লিখি, ডেটা কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে, ডেটা কমিউনিকেশন সিস্টেম। তাহলে ফার্স্টে তোমাকে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে কমিউনিকেশন মানে যোগাযোগ করা, যোগাযোগ করা, যদি সেটা আমরা ডিজিটাল বিভিন্ন ডিভাইসের মাধ্যমে একটা স্থান থেকে আরেকটা স্থানে, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে তথ্য বা ডেটা স্থানান্তর করা, হস্তান্তর করা, এই ব্যাপারটাই হচ্ছে কমিউনিকেশন। আর যখন সেটাকে আমরা ডেটাকে কমিউনিকেশন করি, হয়ে যায় ডেটা কমিউনিকেশন। আর এই ডেটা কমিউনিকেশন করার কাজটি সহজে সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে কিছু সুনির্দিষ্ট রীতিনীতির মাধ্যমে যখন করা হয়, তখনই তাকে বলা হয় সিস্টেম, ডেটা কমিউনিকেশন সিস্টেম। আর এই ডেটা কমিউনিকেশন সিস্টেমের পাঁচটা মৌলিক উপাদান আছে বা পাঁচটা মৌলিক অংশ আছে। ডেটা কমিউনিকেশন সিস্টেমের পাঁচটা মৌলিক উপাদান বা অংশ আছে। এক নম্বরে হচ্ছে ভাই উৎস, এক নম্বরে হচ্ছে উৎস, এরপরে আছে হচ্ছে প্রেরক বা ট্রান্সমিটার, তারপরে আছে হচ্ছে মিডিয়াম বা মাধ্যম, তারপরে আছে প্রাপক, তারপরে আছে গন্তব্য বা ডেস্টিনেশন। অর্থাৎ কোনো একটা ডেটা ফার্স্টে থাকে উৎসে, তারপরে আসে প্রেরকে, তারপরে আসে মাধ্যম, তারপরে আসে প্রাপক, তারপরে আসে গন্তব্যে। এই ধাপগুলো অতিক্রম করেই একটা ডেটা একজন থেকে আরেকজনের কাছে যায়। এখন আসো আমরা আমরা এইখানে আরেকটু বিস্তারিত আলাপ করার চেষ্টা করি। এই যে বললাম উৎস বা সোর্স, এটা বাকি, প্রেরক সেটাই বাকি, মাধ্যম সেটাই বাকি, একটু দেখার চেষ্টা করি। মনে করা হচ্ছে ভাই উৎসটা কি হতে পারে? উৎসটা হতে পারে মনে করো একটা ক্যামেরা, উৎসটা হতে পারে একটা ক্যামেরা। একটা ক্যামেরা দিয়ে তুমি ছবি তুলছো ভাই, সো ক্যামেরাটা হচ্ছে একটা উৎস। ক্যামেরার মধ্যে যে ছবিটা আছে সেটা হচ্ছে একটা ডেটা। এর পরবর্তীতে মনে করো হচ্ছে ভাই তোমার যে মোবাইল ফোনটা আছে, সে মোবাইল ফোনটা ঠিক আছে, এইটা। এর পরবর্তীতে মনে করো হচ্ছে মোবাইল ফোন, টেলিফোনটা, তোমার যে টেলিফোনটা আছে সেইটা একটা মনে করো উৎস। এরপর মনে করো হচ্ছে ভাই তোমার যে কম্পিউটারটা আছে, সে কম্পিউটারটা, এগুলো মনে করো সব হচ্ছে উৎস। এরপর এই মোবাইল ফোন, এই কম্পিউটার, এই টেলিফোন, এই ক্যামেরা, এখান থেকে তুমি ডেটাটা পাঠানোর জন্য একটা প্রেরককে ইউজ করলা। তাহলে মোবাইল ফোনের যে হচ্ছে কি বলা যেতে পারে একটা মানে অফিস থাকে মোবাইল ফোনে, মনে করো গ্রামীণ ফোন সিম ইউজ করে, গ্রামীণ ফোনের একটা অফিস আছে, সো এই অফিসগুলো, টেলিফোনের তারগুলো, এগুলোর মাধ্যমে প্রেরক হিসাবে আমি ডেটাটাকে পাঠিয়ে দিই। ডেটা পাঠিয়ে দেওয়ার পর ইন্টারনেট বা নেটের মাধ্যমে বা বলা যেতে পারে বিভিন্ন ওয়েভের মাধ্যমে, ঠিক আছে, বিভিন্ন ওয়েভ আছে, বিভিন্ন কেবল আছে, এগুলোর মাধ্যমে ওয়েভ আছে, কেবল লিখে ফেলি, কেবল, এগুলোর মাধ্যমে কি হয়, এগুলোর মাধ্যমে মাধ্যম হিসেবে এগুলোকে ব্যবহার করে আবার ডেটাটা পৌঁছে যায় কোনো একটা টেলিফোন সেন্টারে, কোনো একটা মোবাইল ফোন সেন্টারে, কোনো একটা কম্পিউটারের যাওয়ার ওয়েতে, মানে কম্পিউটারের যে লাইন, সেই লাইন প্রোভাইডারের কাছে, তারপর আবার সেটা পৌঁছে কোনো একটা ক্যামেরাতে, কোনো একটা ফোনে, কোনো একটা টেলিফোনে, কোনো একটা কম্পিউটারে, তাহলে পৌঁছে গেছে ডেটা গন্তব্যে। এভাবেই একটা ডেটা এই পাঁচটা ধাপ অতিক্রম করে
অতিবাহিত হয় বা একজন থেকে আরেকজনের সাথে কমিউনিকেট হয়। ঠিক আছে, এরপর কমিউনিকেট হওয়ার জন্য আমাদের ডেটাটা কতটা স্পিডে যাচ্ছে, সেটাকে আমরা বলে থাকি ডেটা ট্রান্সমিশন স্পিড। এই ডেটা ট্রান্সমিশন স্পিডের মধ্যে আমরা প্রতি সেকেন্ডে একটা কম্পিউটার হতে আরেকটা কম্পিউটারে বা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কি পরিমাণ ডেটা যাচ্ছে। সহজ বাংলা, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে এক সেকেন্ডে কত ডেটা যাচ্ছে। এক সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যেই পরিমাণ ডেটা ট্রান্সমিট হয়, যেই পরিমাণ ডেটা ট্রান্সফার হয়, তাকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। শেষ। আর ডেটা ট্রান্সফারের এই হারকে, মানে তুমি যদি ভাই এত কিছু না লিখতে পারো, তুমি লিখবা ডেটা ট্রান্সফারের হার কি, ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। আর এই ডেটা ট্রান্সমিশন স্পিডকে আমরা ব্যান্ডউইথও বলে থাকি। এই ব্যান্ডউইথ অনেকগুলো এককে হিসাব করে, তার মধ্যে সবচেয়ে ছোট্ট একক হচ্ছে বিট। ঠিক আছে, সবচেয়ে ছোট একক হচ্ছে বিট। আমরা প্রত্যেকে নিশ্চিতভাবে জানি বিট শব্দটা কোথা থেকে আসছে। বিট শব্দটা মূলত আসছে এই বিআই। ঠিক আছে, বিআই শব্দটা আসছে হচ্ছে বাইনারি, আর এইখানে হচ্ছে ডিজিট। তাহলে বাইনারি শব্দটা হচ্ছে বাই, বিআই বাই, আর ডিজিটের হচ্ছে টি, দুইটা এক করে হচ্ছে বিট। তার মানে যদি বলে এক বিটের মধ্যে আসলে হয় 1 আছে, নাহলে 0 আছে। মানে আমরা তো জানি বাইনারিতে হয় 1 থাকতে পারে, নাহলে 0 থাকতে পারে। তাহলে 1টাই হচ্ছে এক বিট, অথবা 0টাই হচ্ছে এক বিট। তাহলে ব্যান্ডউইথের সবচেয়ে ছোট একক হচ্ছে এই বিট। আর এই বিটটা থেকেই একটা একক হয়ে গেছে বিপিএস। কিভাবে? ওই এক সেকেন্ডে কত বিট যায় ওটাই হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। এরপর তুমি নিশ্চিতভাবে জানো এই বিট থেকে আস্তে আস্তে আরো বাড়া যায়। বলে কিভাবে ভাই? বিট থেকে ফার্স্টে তারা যায় বাইটে। কিভাবে ভাই? 8 বিটে আমরা সবাই এখানে জানি 8 বিটে হচ্ছে 1 বাইট। 8 বিটে হচ্ছে 1 বাইট। আবার আমরা জানি অর্ধ মানে হচ্ছে এই অর্ধ বাইটে 1 নিবল। মানে অর্ধ বাইট মানে কি? অর্ধ বাইট মানে হতেছে 4 বিট। এগুলো কিন্তু সবাই বাংলায় লিখতেছি, ঠিক আছে? আচ্ছা, 1 নিবল মানে কি? মানে হচ্ছে 1 বাইটে কয়টা বিট? 8টা বিট। কারণ 1 বাইটে যদি অর্ধেক করি তাহলে কয় বিট হবে? 4 বিট। তাহলে 4 বিটে হচ্ছে 1 নিবল। তাহলে অর্ধ বাইটে বা 4 বিটে 1 নিবল হয়। তারপর তুমি চাইলে ভাই এই বাইটে ধীরে ধীরে বাড়াইতে পারো। বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, পেটাবাইট, টেরাবাইট, যা কিছু আছে বাড়াতে পারো। অথবা তুমি যেটা করতে পারো, বিট দিয়েও বাড়াতে পারো। বিট, মেগাবিট পার সেকেন্ড, গিগাবিট পার সেকেন্ড, এইভাবে তুমি বাড়াতে পারো। মাথায় যেটা রাখবা ভাই, সেটা হচ্ছে বিটকে প্রকাশ করা হয় ছোট হাতের বি দ্বারা। বাইটকে প্রকাশ করা হয় বড় হাতের বি দ্বারা। তাহলে যেই ব্যাপারটা তোমার আমি বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করে দেখো। এখানে কি লিখছে? এখানে লিখছে এমবিপিএস। এটার পূর্ণরূপ হবে মেগাবিট পার সেকেন্ড। যদি আমি লিখতাম এরকম এমবিপিএস, তাহলে যে ব্যাপারটা হইতো, মানে পিএসটারে ছোট করে লিখছে, এমবিটারে বড় করে লিখছে, তাহলে হয়তো মেগাবাইট পার সেকেন্ড। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারতেছো। সো এই হচ্ছে মেগাবিট বা মেগাবাইট। হয়ে গেল সবকিছু বিট বাইটের দেখা। তারপর আমাদের এই ডেটা ট্রান্সমিশনের স্পিডকে এখন ভাগ করেছে। অর্থাৎ এই যে ডেটা ট্রান্সমিশনের স্পিড বা ব্যান্ডউইথটা কত বেশি কত কম তার ভিত্তিতে এবার ভাগ। তাহলে ভাগটা হচ্ছে 3টা ভাগে ভাগ করেছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড। বোঝাই যাচ্ছে এই ভাগটা কিভাবে করছে। ন্যারো ব্যান্ডের স্পিড অতি 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 কম। ঠিক আছে, কত কম আমরা পরে স্লাইডে দেখবো। এরপর একটু যখন স্পিডটা বাড়ে সেটা হচ্ছে ভয়েস ব্যান্ড। ন্যারো ব্যান্ডের পর ভয়েস ব্যান্ডের স্পিড একটু বেশি। এরপর হচ্ছে ব্রড ব্যান্ড, সবচেয়ে যেটার স্পিড বেশি সেটাই হচ্ছে ব্রড ব্যান্ড। আমরা বাড়িতে বর্তমানে সবাই যেটা ব্যবহার করি সেটা কোনটা? কমেন্ট বক্সে একটু জানাও, বাট আমি জানি এর উত্তর সবাই পারবা। ঠিক আছে, উত্তরটা হচ্ছে ব্রডব্যান্ড।
বাসা বাড়িতে আমরা বর্তমানে সবাই ব্রডব্যান্ড ব্যবহার করে থাকি, ঠিক আছে। তবে ন্যারো ব্যান্ড এবং ভয়েস ব্যান্ডেরও কিছু ব্যবহার আছে। চলো পরের স্লাইডে দেখি কি ব্যবহার আছে। ফার্স্টে ন্যারো ব্যান্ডের কথাবার্তা লিখেছে। ন্যারো ব্যান্ডের স্পিড আমি আগেই বলেছিলাম অনেক কম হয়ে থাকে। কতটা? উত্তরটা হচ্ছে ন্যারো ব্যান্ডের স্পিড হয়ে থাকে 45 থেকে 300। ন্যারো ব্যান্ডের স্পিড হয়ে থাকে 45 থেকে 300। 45 থেকে 300 বিপিএস হচ্ছে ন্যারো ব্যান্ডের স্পিড হয়ে থাকে। এইটি সাধারণত ধীর গতিতে যে ডেটা স্থানান্তর হয় তখনই ব্যবহার করবে। তুমি তো বুঝতে মানে আছেই তো ধীর গতি, তাহলে যেখানে যেখানে লাগবে ধীর গতি সেখানে সেখানে আমরা ব্যবহার করব ন্যারো ব্যান্ড। এরপর এই যে ধীর গতির এই ডেটা ট্রান্সফার এটা কোথায় সাধারণত ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে টেলিগ্রাফিতে। উত্তরটা হচ্ছে টেলিগ্রাফিতে আমরা এই ন্যারো ব্যান্ডটা ব্যবহার করতে পারি। তাহলে ন্যারো ব্যান্ডের স্পিড হচ্ছে 45 থেকে 300 বিপিএস। যেখানে যেখানে লাগবে ধীর গতি সেখানে সেখানে ইউজ করব। যেমন একটা উদাহরণ হচ্ছে টেলিগ্রাফি। এরপর 1200 থেকে 9600 বিপিএস হচ্ছে ভয়েস ব্যান্ড। এই যে দেখতে পাচ্ছ এটুকু 1200 থেকে 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। 1200 থেকে 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে হচ্ছে ভয়েস ব্যান্ড। ন্যারো ব্যান্ডের চেয়ে অবভিয়াসলি তুমি বুঝতেই পারতেছো ন্যারো ব্যান্ডের চেয়ে এটা অবশ্যই দ্রুত গতিতে ডেটা স্থানান্তর করে। ন্যারো ব্যান্ডের চেয়ে অবশ্যই এটি দ্রুত গতিতে স্থানান্তর করে। সাধারণত কোথায় ব্যবহৃত হয়? সাধারণত টেলিফোনে। সাধারণত টেলিফোনে বেশি ব্যবহৃত হয়। সাধারণত টেলিফোনে এইটা বেশি ব্যবহৃত হয়। এটি কম্পিউটার থেকে প্রিন্টার কার্ড রিডারও ব্যবহৃত হয়ে থাকে। তাহলে ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয় টেলিফোনে, কার্ড রিডারে, প্রিন্টারে, এই সকল ক্ষেত্রে। গতি 1200 থেকে 9600 বিপিএস। শেষ। তারপর আসো তুমি ব্রডব্যান্ড দেখার জন্য। ব্রডব্যান্ড আমাদের বর্তমানে আমরা যেটাই ব্যবহার করি না কেন সর্বত্রই আমরা ব্যবহার করে থাকি ব্রডব্যান্ড। যেমন আমরা কি ইউজ করে থাকি? মনে করো আমাদের যে ডিজিটাল স্যাটেলাইটের লাইন আছে সেখানে রেডিও লিঙ্ক, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ফাইবার অপটিক কেবল তুমি দেখবা পরে ফাইবার অপটিক কোথায় ইউজ করো, মাইক্রোওয়েভ কোথায় ইউজ করো, রেডিও কোথায় ইউজ করো, সব স্পিড সাধারণত ব্রডব্যান্ডেই হয়। আর ব্রডব্যান্ডের স্পিডটা কমপক্ষে 1 এমবিপিএস হয়ে থাকে। 1 এমবিপিএস হয়ে থাকে, ঠিক আছে। সো আমাদের এবার একটু সামনে আসি। এবার আমাদের স্পিডের ব্যাপারটা যাওয়ার পর আমরা যেটা দেখতে শুরু করি সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড মানে কতটা স্পিডে যাচ্ছে তার ভিত্তিতে হচ্ছে ব্যান্ডউইথের ব্যাপারটা ভাগ করেছে। ব্রডব্যান্ড আমাদের হচ্ছে ন্যারো ব্যান্ড, এরপর হচ্ছে ভয়েস ব্যান্ড। তবে কিভাবে যাচ্ছে তার ভিত্তিতে আবার ভাগ আছে, আর সেটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বা ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বা ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। প্যারালাল, সিরিয়াল, সমান্তরাল। আর একটা হচ্ছে ভাই আমাদের সমান্তরাল না, সিরিয়ালি এটা যেতে থাকবে এইরকম ব্যাপারটা, ঠিক আছে। মানে হচ্ছে এই ক্ষেত্রে সিরিয়ালি ডেটাটা যাবে। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে আবার তিন ভাগে ভাগ করেছে: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। তাহলে আসো পরে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস আগে আমরা একটু প্যারালালটা বা সমান্তরাল যেটা আছে সেটা বোঝার চেষ্টা করি। আসো সমান্তরালটা দেখি। ফার্স্টে সমান্তরাল ডেটা ট্রান্সমিশনে একাধিক চ্যানেলের মাধ্যমে একই সাথে একাধিক ডেটা বিট প্রেরণ করা হয়। একাধিক চ্যানেলে প্রেরণ করে মানেটা কি? মানেটা একটু দেখো। এইটা একটা ডিভাইস, এইটা আরেকটা ডিভাইস। একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কি যাবে ভাই? কি যাবে? একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যাবে হচ্ছে ডেটা। একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যাবে ডেটা। ডেটাটা কিভাবে যাবে ভাই? বিট আকারে যাবে। কি আকারে যাবে ভাই? বিট আকারে যাবে। বিট কি? বিট কি তোমার আমি পড়াইছি ভাই, একটু মনে করো। হ্যাঁ, বিট। এরপর এখানে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে পুরোটাই তো মুছে গেছে। এখানে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে মনে করে একটা তার আছে, একটা তার দিয়ে একটা বিট যাচ্ছে। এরপর আবার আরেকটা তার আছে, এইটা দিয়ে আরেকটা বিট যাচ্ছে। আবার আরেকটা তার আছে, এইটা দিয়ে আরেকটা বিট যাচ্ছে। আবার আরেকটা তার আছে, এইটা দিয়ে আরেকটা বিট যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো সমান্তরাল ভাবে অনেকগুলো তার আছে, অনেকগুলো তার দিয়ে আলাদা আলাদা করে প্রত্যেকটা তার দিয়ে আলাদা আলাদা করে হচ্ছে বিট যাচ্ছে। এই কারণে সমান্তরাল ভাবে এরকম
আলাদা আলাদা তার দিয়ে বিট যাওয়ার কারণে এটাকে আমরা বলে থাকি প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন। কিন্তু তুমি যদি সিরিয়ালে দেখো ভাই, সিরিয়ালে তুমি যেটা দেখবা, দুইটা ডিভাইস আছে, একটা তার আছে, একটা তার, তাহলে একটা তার কি হবে, একটা ডেটা গেছে, তারপর সিরিয়ালে এরপর আরেকটা ডেটা গেছে, এরপর আরেকটা ডেটা বা আরেকটা বিট গেছে, এরপর আরেকটা বিট গেছে, এরপর আরেকটা বিট গেছে, এরপর আরেকটা বিট গেছে, এইভাবে সিরিয়ালি একটা একটা করে বিট এখানে ট্রান্সফার হবে। তাহলে এই হচ্ছে মূলত মূল পার্থক্য। তারপর তুমি কি, আমি মাত্র পড়াইছি ভাই যে বিট আমরা জানি 8 বিটে 1 বাইট। তুমি পড়ে আসছো না ভাই, 8 বিটে 1 বাইট, তাহলে বিট কয়টা তুমি মাত্র পড়ছো? তুমি মাত্র পড়েছো 8টা। তাহলে এখানে সাধারণত সাধারণত তার কয়টা ব্যবহৃত হবে? তার সাধারণত থাকে হচ্ছে 8টি। কেন? কারণ আমরা জানি 8 বিটে সাধারণত 1 বাইট হয়, তাহলে তার কয়টা থাকলো? তার থাকলো 8টা। গেল। এরপর 8টা তো তুমি তার দিছো, চমৎকার কথা। এখন এখানে তার 8টা, এখানে তার 1টা, তাহলে টাকা কোথায় বেশি লাগবে? স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারতেছো, যেহেতু এখানে তার বেশি, তার কারণে এখানে কি হবে ভাই, এখানে ব্যয়টা বেশি। তাই একটু সুন্দর করে তুমি বলবা, এটা মানে হচ্ছে সিরিয়ালটা একটা ব্যয়বহুল প্রযুক্তি, আর এই যে আমার এখানে আমার দুঃখিত প্যারালালটা বা সমান্তরালটা ব্যয়বহুল, আর এখানে যেমন এই যে সিরিয়াল, এখানে হচ্ছে কিছুটা ব্যয় কম। তাহলে এটাকে বলবো ব্যয় সুলভ, এটাকে বলবো ব্যয় সুলভ, আর আগেরটাকে বলেছে ব্যয় বহুল। এরপর তুমি একটাবার ভাবো তো, এখানে অনেকগুলো তার আছে না? আছে, অনেকগুলো তার আছে। এখানে তার কয়টা? একটা। তাহলে অনেকগুলো তার দিয়ে যেটা বেশি দ্রুত যাবে, একটা দিয়ে যাবে। স্বাভাবিক উত্তর ভাই, অনেকগুলো দিয়ে যাবে। তাহলে সাধারণত এটার মানে হচ্ছে সমান্তরালের প্যারালালের স্পিড, ডেটা ট্রান্সমিশন স্পিড বেশি, তাদের ডেটা ট্রান্সমিশনের স্পিডটা বেশি, স্পিডটা বেশি, ডেটা ট্রান্সমিশনের স্পিডটা কি হবে? বেশি হবে। আর এনাদের স্পিডটা সাধারণত কম হবে, স্পিডটা কম হবে। ঠিক আছে, স্পিডটা বেশি হবে, স্পিডটা কম হবে। মানে স্পিড কম মানে কিন্তু কম না, স্পিডটা ভালোই আছে, ওটার তুলনায় মানে হচ্ছে ভাই প্যারালালের তুলনায় স্পিডটা কম হবে। এরপর এখানে ভাই অনেকগুলো তার, এতগুলো তার দেওয়ার কারণে টাকা লাগতেছে বেশি, অনেকগুলো তারকে অনেক দূর পর্যন্ত নেওয়া যাবে? উত্তর হচ্ছে না। তাহলে এইটা সাধারণত এটার তুলনায় মানে সিরিয়ালের তুলনায় এইটা স্বল্প দূরত্ব, সিরিয়ালের তুলনায় এইটা কিছুটা স্বল্প দূরত্বে ডেটা ট্রান্সফার করে থাকে। সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এবারে আসো আরেকটু ডিপে আমরা স্লাইডের মধ্যে দেখি। তাহলে এখানে যেটা বলতেছে, প্রত্যেকটা চ্যানেলে একই সময় একটা করে বিট বহন করে। চ্যানেল মানে প্রতিটা আলাদা আলাদা তারে, প্রতিটা আলাদা আলাদা তারে বা প্রতিটা চ্যানেলে একটা করে বিট যাবে। প্রেরক আর প্রাপকের মধ্যে মনে করো এটা হচ্ছে প্রেরক, এইটা হচ্ছে প্রাপক, সমান্তরালে অনেকগুলো তার আছে, তাই সমান্তরালে ডেটা যাচ্ছে, তাই এটার নাম সমান্তরাল ডেটা ট্রান্সমিশন। এরপর সমান্তরালে ডেটা ট্রান্সমিশনে আমরা কখন ব্যবহার করি? এটা কখন ইউজ করি? যখন আমার বিপুল পরিমাণ ডেটা, মানে ডেটার পরিমাণটা কি হয়, অনেক বেশি, ডেটার পরিমাণ অনেক বেশি, তখন এটা ব্যবহার করি। সময় সংবেদনশীল মানে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে, সময় সংবেদনশীল, দ্রুত পাঠাতে হবে, ঠিক আছে, এবং দ্রুত পাঠাতে হবে, তখন এটা ব্যবহার করি। তাহলে সময় সংবেদনশীল, বিপুল পরিমাণে ডেটা পাঠাতে হবে এবং ডেটা দ্রুত পাঠাতে হবে, ডেটা দ্রুত পাঠাতে হবে, সময় সংবেদনশীলতা আছে, বিপুল পরিমাণে ডেটা পাঠাতে হবে, তখনই আমরা হচ্ছে এই সমান্তরাল ব্যাপারটা করে থাকি। এক্সাম্পল হচ্ছে ভাই ভিডিও স্ট্রিমিং এর ক্ষেত্রে আমরা এটা করে থাকি। তোমরা অনেকে এই কাজটা করো। এখন পাবজি একটা জনপ্রিয় গেম, কিংবা মনে করো ফ্রি ফায়ার একটা জনপ্রিয় গেম, কিংবা মনে করো আরো আছে অনেকে ভ্যালোরেন্ট টেলোরেন্ট কি সব যেন আছে। সো এই জাতীয় গেম যারা খেলো তারা অনেকে যেটা করো, তুমি গেম খেলতেছো আবার আরেকজনের এটা দেখাইতেছো, মানে হচ্ছে গেমের লাইভ স্ট্রিমিং করো। সো ওইরকম লাইভ ভিডিও স্ট্রিমিং করার জন্য তোমার অনেক বেশি স্পিডের প্রয়োজন, এবং এইটাতে যেটা হয় তুমি মানে একটা সৈনিককে মারছো, মানে ওই গেমের মধ্যে কাউকে মারছো, সো এটা সরাসরি হচ্ছে দেখাতে হবে দর্শককে। সো এই কারণে খুব বেশি স্পিডের প্রয়োজন, তখন এটা সাধারণত ব্যবহৃত হয়। আচ্ছা, আশা করি ক্লিয়ার। এইবার আসো আমাদের এখানে এগুলোই লিখেছে। আবার আরেকটা কথা, এই পদ্ধতিটা ব্যয় সাপেক্ষ বা ব্যয়বহুল,
এটা আমি আগেই বলেছিলাম, কারণ এখানে n বিট ডেটা ট্রান্সমিশন করার জন্য nটা চ্যানেল বা nটা তারের প্রয়োজন। মানে আগে কি বলছিলাম, 8টা বিট যাচ্ছে, 8টা তার লাগতেছে, ঠিক আছে সাধারণত। এই কারণে অনেকগুলা যেহেতু তার কারণে এটার দাম বেশি, এই কথাই বলছে। এটা প্রোগ্রাম করা সহজ এবং ডেটা দ্রুত প্রেরণ করা যায়, এটা আগেই বলে ফেলেছিলাম যে এখানে ডেটাটা দ্রুত প্রেরণ করা যায়, ঠিক আছে। সো আসো এবার একটু সামনে আসি, এটাতে আর তেমন কিছু নাই। এবারে হচ্ছে আমাদের সিরিয়াল, সিরিয়াল ট্রান্সমিশনে কি হয় দেখো, একটা ডিভাইস আরেকটা ডিভাইস একটা তার দিয়ে সিরিয়ালি ডেটা যাবে। সো এইখানে একের পর এক একক চ্যানেলে, কি বলছে এখানে শব্দটা খুব গুরুত্বপূর্ণ, একক চ্যানেলে মানে হচ্ছে একটা তারে একটার পর একটা এইভাবে হচ্ছে ডেটাগুলো যাবে। সো একটা গেল, তারপর আরেকটা গেল, তারপর আরেকটা গেল, তারপর আরেকটা, তারপর আরেকটা, এইভাবে একের পর এক চ্যানেলে ডেটাকে ট্রান্সফার করা হবে বা ডেটা ট্রান্সমিশন করা হবে। প্রত্যেকটা বিটের একটা করে ক্লক পালস রয়েছে, একই সময় 8টা বিটের সাথে একটা স্টার্ট এবং একটা স্টপ বিট প্রেরণ করা হবে। মানে এইখানে মনে করো 8টা বিট আছে, আমি জানি এখানে 8টা দাগ দেই নাই, বাট তুমি ধরে নিবা ভাই, ধরে নাও 8টা বিট আছে। এরপর আমাদের শুরুতে একটা থাকতে হবে স্টার্ট বিট আর পেছনে থাকতে হবে একটা স্টপ বিট, ঠিক আছে। এখন তুমি আমারে বলবা না ভাই এটা তো হয় না, আসলে এটা কিন্তু হয় না, ঠিক আছে। আমাদের সিরিয়ালে আমরা দেখে আসি অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাসে এই স্টার্ট বিট আর স্টপ বিট হয়, অন্যগুলোতে কি হয় আমরা দেখব। সেগুলোতেও স্টার্ট বিট এবং স্টপ বিট হয়, কিন্তু এইভাবে সরাসরি না। কিভাবে হয় আমরা একটু পরে দেখবো সেটা, ঠিক আছে। আচ্ছা আসি এবার, স্টার্ট বিট স্টপ বিট যথাক্রমে 0 এবং 1 এগুলো প্রেরণ করা হয়, এটা একটা নির্ভরযোগ্য পদ্ধতি। এখানে পূর্ববর্তী ডেটা পৌঁছালে পরের ডেটাটা বা পরের বিটটা যাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে অর্থাৎ সিরিয়ালকে বলা হয়ে থাকে একটা নির্ভরযোগ্য প্রযুক্তি। এটাকে বলা হয় এটা একটা নির্ভরযোগ্য প্রযুক্তি, কারণ আগে একটা বিট পৌঁছেছে তারপরে আরেকটা বিট যাচ্ছে। সো দ্যাটস এটা একটা নির্ভরযোগ্য প্রযুক্তি, ঠিক আছে। এরপর একটার পর একটা নির্দিষ্ট ভাবে যে যাচ্ছে, নির্দিষ্ট সিরিয়ালে যে যাচ্ছে, তার কারণে এখানে ডেটা ইন্টিগ্রিটি এখানে নিশ্চিত করা সম্ভব হয়, ওকে, আশা করি ক্লিয়ার। এবার একটু সামনে আগাই, এখানে পুরোটা একসাথে উদাহরণ দিয়েছে, দেখতেই পাচ্ছ। আগেরটাতে এখানে অনেকগুলো লাইন ছিল, বাট এখন হচ্ছে লাইন একটা, ঠিক আছে। মাত্র একটা তার দিয়ে এখানে তুমি দেখতে পাচ্ছ ডেটাটা যাচ্ছে। এরপর এখানে দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে বিট গুলো যাচ্ছে, ঠিক আছে। এরকম হচ্ছে ঘটনাটা। এখন এটা কখন আমরা ব্যবহার করে থাকি, আগেই আমরা বলে ফেলেছিলাম, আমাদের যেটা ছিল প্যারালাল ওটাতে ছিল স্বল্প দূরত্ব, খেয়াল করে দেখো এখানে দীর্ঘ দূরত্ব, এটা দীর্ঘ দূরত্বের জন্য ব্যবহার করি। এরপর ডেটার পরিমাণ তুলনামূলকভাবে কম হয়। আগেরটাতে তুমি দেখেছিলে বলেছিল ডেটার পরিমাণ যখন বেশি তখন হচ্ছে প্যারালাল ছিল, আর যখন ডেটার পরিমাণ কম তখন হচ্ছে সিরিয়াল। সাধারণত মডেম, মাউস, ঠিক আছে, এই সকল যন্ত্রগুলোতে এটা ইউজ করে। আচ্ছা এরপর আসো এটার সুবিধা কি। এটার সুবিধা হচ্ছে অবভিয়াসলি টাকা পয়সা কম লাগবে, কারণ তার কম, সো টাকা পয়সা কম। এরপর এখানে এটাই বলছে, কারণ ডেটা চলাচলের জন্য একটা লাইন বা একটা চ্যানেলের প্রয়োজন হয়, সো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে টাকা পয়সা কম, এটা আগে আমি বলে ফেলছি তোমাদেরকে। এরপর হচ্ছে অসুবিধা, ধীর গতি সম্পন্ন, এইটাও বলে ফেলছিলাম। প্যারালাল স্পিড বেশি, এটাতে স্পিড কম। আচ্ছা এরপর আমাদের এইখানে হচ্ছে এতক্ষণ আমরা যা যা বলছি সেগুলো আবার এখানে লিখেছে, মানে আমাদের যে পার্থক্যগুলো আমরা দেখেছি সেগুলো এখানে আছে। সিরিয়ালে ডেটা প্রবাহিত হয় দুই দিকে, এক বিটের পর আরেক বিট। এখানে ডেটা প্রবাহিত হয় একদিকে একসাথে 8টা বিট, ঠিক আছে। মানে বোঝো আমাদের সিরিয়ালটাতে আমাদের প্রবাহিত হচ্ছে দুইটা দিকে, একটা বিট যাচ্ছে, একটা বিট গিয়ে পৌঁছেছে, তারপর আরেকটা বিট গেছে, একটা বিট গেছে, 8টা বিট গেছে। সো এভাবে যায়। এরপর এখানে হচ্ছে খরচটা কম, ওইখানে খরচটা বেশি,
এইখানে হচ্ছে প্রতি ক্লক পালসে একটা বিট ট্রান্সফার হয়, প্রতি ক্লক পালসে 8টা বিট ট্রান্সফার হয়, ঠিক আছে? মানে একবার একটা ক্লক পালস হয়, একটা বিট যায়, ওই বিটটাকে পৌঁছেছে, তারপর আরেক ক্লক পালসে আরেকটা যায়, এরপর আরেক ক্লক পালসে আরেকটা যায়, এরকম। এই কারণে এটার স্পিডটা কম, এটার স্পিডটা বেশি, কারণ এক ক্লক পালসে 8টা চলে যাচ্ছে। এই কারণে এটা দীর্ঘ দূরত্বে ব্যবহার করে, ওটা কম দূরত্বে ব্যবহার করে। এখানে কম্পিউটার থেকে কম্পিউটারে ব্যবহার করে, আর প্যারালালটা সাধারণত ভিডিও স্ট্রিমিং করতে ব্যবহার করা হয়, ঠিক আছে? এরপর আমাদের বিট সিনক্রোনাইজেশন বা সময় নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড আবার 3 প্রকার। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। কারণ এগুলোর আবার ঘটনা কি, এগুলোর ঘটনা কি, এগুলো কোত্থেকে আসছে দেখো, একটু আলাদা করে দেখো আমাদের এগুলো কিভাবে আসছে। ফার্স্টে আমরা অ্যাসিনক্রোনাসটা দেখার চেষ্টা করি। এইখানে মূলত বিট সিনক্রোনাইজেশনের ব্যাপারটা ব্যাখ্যা করেছে যে বিট সিনক্রোনাইজেশন মূলত কি বোঝায়। মূলত এটা বোঝানো হয় ডেটাটা যে যাচ্ছে, একটা একটা করে বিট যাচ্ছে না অনেকগুলো বিট একসাথে যাচ্ছে। ডেটাটাতে যাচ্ছে বিট একটা একটা করে যায় নাকি অনেকগুলো বিট যায়। এরপর এই যে ডেটাটা যাচ্ছে আলাদা করে আমাকে কি কোনো হচ্ছে সার্ভার বা কোনো একটা মেমোরি থাকা লাগতেছে নাকি মেমোরি ছাড়াই যাচ্ছে। আবার মনে করো হচ্ছে ডেটাটাতে যাচ্ছে, আমার এই ডেটাটা যাওয়ার জন্য, ঠিক আছে, মধ্যবর্তী যে সময়ের ব্যবধান এটা কেমন হচ্ছে। সুতরাং এই ব্যাপারগুলোর যে সমন্বয় সেটাকেই বলা হয় বিট সিনক্রোনাইজেশন, সেটাকেই বলা হয় বিট সিনক্রোনাইজেশন। তাহলে দেখো এই বিট সিনক্রোনাইজেশনের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, এখানে ডেটা প্রেরক থেকে প্রাপকে অসম সময়ের ব্যবধানে পাঠানো হবে। এইখানে সাধারণত একবার এবং 10টা বিট যেতে পারে। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে মাঝখানে থেকে 8টা বিট, সামনে থেকে একটা স্টার্ট বিট, পিছনে থেকে একটা স্টপ বিট। এই কারণে সাধারণত 10টা বিট যায়। তবে মাঝে মধ্যে প্যারিটি বিট নামের একটা বিট সংযুক্ত করা হয়। যদি প্যারিটি বিট যায় তাহলে মোট বিট হবে 11টা। এখানে সাধারণত যায় 10 বিট, কখনো কখনো 11 বিট। তাই 10 এবং 11 বিটই যেতে পারে, এর বেশি কম কিন্তু যাবে না, একবারে, ঠিক আছে? এরপর গেল, এরপর আবার যাওয়া শুরু করতে পারে, ঠিক আছে? সো এখানে স্টার্ট বিট এবং স্টপ বিট এটুকুর মধ্যে ওই 10-11টাই যাচ্ছে। আচ্ছা, এরপর সিনক্রোনাস ট্রান্সমিশনে সমান সময়ের ব্যবধানে, আগেরটা গিয়েছিল অসম সময়ের ব্যবধানে, এটা যাচ্ছে সমান সময়ের ব্যবধানে। আর এখানে যে ব্যাপারটা ঘটে, এখানে আগের মতো আর একটা করে বিট যায় না। এখানে অনেকগুলো বিট নিয়ে তৈরি হয় এক একটা ব্লক বা প্যাকেট, এক একটা ব্লক বা প্যাকেট কি তৈরি হয়? ব্লক বা প্যাকেট। প্রতিটা ব্লকে বা প্রতিটা প্যাকেটে 80 থেকে 132টা, 80 থেকে 132টা কি থাকে? 80 থেকে 132টা এইখানে হচ্ছে ভাই ক্যারেক্টার থাকে। 80 থেকে 132টা ক্যারেক্টার এইখানে থাকবে। আর এই 80 থেকে 132টা ক্যারেক্টারের আগে ছোট্ট একটা হেডার ফাইল থাকে, থাকবে। আর এগুলোর শেষে থাকবে হচ্ছে একটা ট্রেইলর ফাইল, সো একটা হেডার ফাইল থাকবে, একটা ট্রেইলর ফাইল থাকবে। আর হেডার ফাইল বলো বা ট্রেইলর ফাইল বলো, যেটাই বলো না কেন ভাই, প্রত্যেকটা হচ্ছে 16 বিট করে, ঠিক আছে? এটাও 16 বিট, এইটাও হচ্ছে 16 বিট। তাহলে হেডার ফাইল হচ্ছে 16 বিটের, ট্রেইলর ফাইল হচ্ছে 16 বিটের, 16 বিট করে যাবে। মাঝখানে থাকবে 80 থেকে 132 বিট ক্যারেক্টারের বিট না। একটু এটা হিসাব করে বলিও তো, এখানে কয়টা বিট আছে? এখানে কিন্তু বিট না, এখানে আসলে ক্যারেক্টার যাচ্ছে। তো 80 থেকে 132টা ক্যারেক্টার যায় প্রতিটা ব্লকে বা প্রতিটা প্যাকেটে। আর এদের মধ্যে যে ব্লকগুলো যাচ্ছে বা প্যাকেটগুলো যাচ্ছে, এখানে সময়ের ব্যবধান সমান থাকছে। এটার নামই হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। হয়ে গেল। এরপর আসো পরেরটাতে যাই, ঠিক আছে? এখানে সিনক্রোনাস ট্রান্সমিশন দেখিয়েছে, এই যে খেয়াল করতে পারতেছো, এইটাই হচ্ছে একটা ব্লক বা প্যাকেট, এরকম একটা বড় বড় ব্লক বা প্যাকেট আকারে যায়। এরপর আসো আমাদের লাস্টেরটা আইসোক্রোনাসটা সাধারণত অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস
এবং সিনক্রোনাস, এই দুইটা ডেটা ট্রান্সমিশনের সমন্বিত যে ফর্ম সেটাই হচ্ছে আইসোক্রোনাস। এইটা কিছুটা বলা যেতে পারে আগের গুলোর থেকে আরো আপডেটেড বা আগের গুলো হচ্ছে আরো বেটার। এখানে যেটা হয়, এখানে স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে, তবে মাঝখানে থাকে হচ্ছে ব্লক। মানে বুঝতেছো, তোমরা যে বলছিলাম সমন্বিত রূপ, দুইটার মিশ্রিত রূপ, কিভাবে মিশ্রিত খেয়াল করে দেখো। আগের গুলোতে যেটা হইতো, এখানে একটা স্টার্ট বিট, এরপরে হচ্ছে একটা 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 করে যাইতো লাস্টে স্টপ বিট, অথবা প্রথমে থাকতো হচ্ছে ব্লক, একটা হেডার ফাইল, তারপরে থাকতো একটা আমাদের ব্লক, তারপরে থাকতো একটা ট্রেইলর ফাইল। এখানে সেটা না, এখানে ফার্স্টে যাচ্ছে হচ্ছে স্টার্ট বিট, পরবর্তীতে যাচ্ছে হচ্ছে একটা ব্লক বা প্যাকেট, তারপরে যাচ্ছে হচ্ছে একটা স্টপ বিট। বুঝতেছো খুব সহজ না ব্যাপারটা? ঠিক আছে, কি সুন্দর, স্টার্ট বিট, স্টপ বিট এবং হচ্ছে ব্লক বা প্যাকেট যাচ্ছে। তাই এই ব্যাপারটাই হচ্ছে আমাদের আইসোক্রোনাস। আর এখানে পুরোটা যেহেতু সিনক্রোনাস না, তাই কোনো স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নাই। তাহলে এবার যদি পাল্টা প্রশ্ন করি, কোথায় স্টোরেজ ডিভাইসের প্রয়োজন আছে, উত্তর কি হবে? উত্তর কিন্তু সহজ খুব, যে ভাই এই যে মাত্র এটা পড়ছে সিনক্রোনাসে কি হবে ভাই? স্টোরেজ ডিভাইসের প্রয়োজন আছে। এইখানে স্টোরেজ ডিভাইসের প্রয়োজন আছে, এইখানে হচ্ছে স্টোরেজ ডিভাইসের প্রয়োজন আছে। হয়ে গেল তাহলে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাসের পার্থক্যটা বোঝা। ঠিক আছে, এরপর আরেকটু সামনে আসি আমরা। আমাদের এই অ্যাসিনক্রোনাস সিনক্রোনাসের মধ্যে আবার এখানে ডিফারেন্স লিখেছে। এইটা মোটামুটি আমরা আগেও কিছুটা বুঝে ফেলেছি। আসলে সিনক্রোনাসে কি হয়, ব্লক বাই ব্লক, প্যাকেট বাই প্যাকেট, ওটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার। যেহেতু এখানে ব্লক বাই ব্লক যায়, তাই এটার গতি বেশি, ওইটার গতি কম। এখানে যেহেতু একটা সার্ভার দরকার, একটা মেমোরি দরকার, একটা স্টোরেজ দরকার, তাই এটা ব্যয়বহুল, ওটা কম টাকা হলেই হবে। এরপর এখানে সময়ের ব্যবধান সেম, ওটাতে সময়ের ব্যবধান সেম না, অসমান। এখানে স্টোরেজ ডিভাইসের প্রয়োজন আছে, ওইখানে স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নাই। এখানে ব্যবহার কোথায় করে? বিভিন্ন চ্যাটে, টেলিফোনে, কমিউনিকেশনে, ভিডিও কনফারেন্সের ক্ষেত্রে সিনক্রোনাস ইউজ করতে হয়। আর অ্যাসিনক্রোনাস ধীরে সুস্থে যাবে, ইমেইল, লেটার, এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এই হচ্ছে পার্থক্য। একটা হচ্ছে ব্লক বাই ব্লক, একটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বা বিট বাই বিট। একটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড বেশি, একটার স্পিড কম। একটাতে টাকা পয়সা লাগবে বেশি, কারণ সার্ভার আছে বা মেমোরি আছে বা স্টোরেজ আছে। আর একটা হচ্ছে আমাদের কম ব্যয়বহুল। একটাতে সমান সময়, একটাতে হচ্ছে সমান সময় না, সময়ের মধ্যবর্তী ব্যবধান অসমান। একটাতে স্টোরেজ ডিভাইসের প্রয়োজন আছে, একটাতে স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নাই। একটার ব্যবহারে আমরা দেখতে পাচ্ছি চ্যাটরুম, টেলিফোন, ভিডিও কনফারেন্স, এগুলো। আর একটা হচ্ছে ইমেল, ফোরাম, লেটার, এগুলো। তাহলে এই হচ্ছে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ডিফারেন্স। আশা করি ক্লিয়ার। এবারে আসো সামনে যাই। না, সামনে আর যাব না, কারণ ইতিমধ্যেই আমরা প্রায় 40 মিনিটের কাছাকাছি কথা বলে ফেলেছি। এই 40 মিনিটের সংক্ষিপ্ত ছোট্ট একটা ক্লাসে আমাদের কিন্তু এই যে ওয়ান শট ক্লাসগুলো, ছোট ছোট ক্লাসে আমরা কিন্তু অনেক কিছু কভার আপ করে ফেলছি। এই ক্লাসে তুমি দেখো কমিউনিকেশন ব্যাপারটা কি তুমি বুঝে গেছো। এরপর ডেটা কমিউনিকেশনের যে 5টা উপাদান আছে তোমার বুঝে যাওয়ার কথা। এরপর ব্যান্ড উইথ, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, এগুলো বুঝে গেছো। এরপর ডেটা ট্রান্সমিশন মেথড এবং ডেটা ট্রান্সমিশন মেথডের আমাদের যে ধাপগুলো ছিল, অর্থাৎ সিনক্রোনাস, আইসোক্রোনাস, অ্যাসিনক্রোনাস বা বলা যেতে পারে প্যারালাল, সিরিয়াল, পুরো ব্যাপারটাই আমরা ক্লিয়ার আপ করে ফেলেছি। তাহলে দেখো ছোট্ট একটা ক্লাসের অনেকটুকু অংশ তুমি জেনে ফেলেছো। এরই ধারাবাহিকতায় আমাদের পরবর্তী যে ক্লাসটি আছে, সেটিতেও তোমরা দেখতে পাবে আমরা আইসিটির দ্বিতীয় অধ্যায়ের আরো কিছু ব্যাপার খুব সংক্ষেপে ছোট্ট একটা ক্লাসে শেষ করে ফেলবো। তোমাদেরকে আমাদের সেই ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমাদের এই ক্লাসটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ভালো থাকো তোমরা সকলে।